নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আমি রয়েছি ইনামুল ভূঁইয়া এবং আমার সঙ্গে রয়েছেন টার্গেট বাংলা নিউজের চিফ এডিটর সন্দীপ দে। একেবারেই স্যার আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির পথে শুভেন্দু অধিকারী, কি মনে করেছেন এটা নিয়ে? দেখো, দিল্লির পথে শুভেন্দু অধিকারী এটা নতুন কোনো বিষয় নয়। আমরা বিভিন্ন সময়ে দেখেছি শুভেন্দু অধিকারীকে দিল্লির বুকে ছুটে যেতে, এবং সর্বোপরি একেবারেই যিনি বিজেপির বলা যেতে পারে সেকেন্ড ম্যান, অর্থাৎ অমিত শাহ, সেই অমিত শাহর কাছে পৌঁছে যেতে। কারণ আপনারা প্রত্যেকটা সময়ই দেখে থাকবেন যে কোনো সমস্যা হোক, যে কোনো সাংগঠনিক সমস্যাই হোক বা যে কোনো যাই হোক বাংলার বুকে, তো সেখানে দাঁড়িয়ে শুভেন্দু শরণাপন্ন হয় অমিত শাহর। তো সেই প্রেক্ষাপটে হতে পারে। এবং আমরা দেখছি এখনও পর্যন্ত কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টের যে স্পিকার, সেই স্পিকার কিন্তু নির্বাচন হয়নি। 26 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। কি হতে পারে বলে মনে করছেন? চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তাদের গতিপথটা কোন দিকে? অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এই স্পিকার পদ নিজেদের দখলে রাখারই চেষ্টা চালাচ্ছে। কারণ হ্যাঁ, চন্দ্রবাবু নাইডু তিনিও দাবি করেছিলেন, নীতিশ কুমার তিনিও দাবি করেছিলেন এই স্পিকার পদের জন্য, কিন্তু চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার যেই হোক, যতই দাবি করুক, ভারতীয় জনতা পার্টির অমিত শাহ বা নরেন্দ্র মোদী এরা চাইছেন যে এনডিএ থেকেই যেন স্পিকারটা ঘোষণা হয়, এবং তারা এরকমই একটা টেন্ডেন্সি নিয়ে আগিয়ে চলেছে। যদি এরকমটা হয় তাহলে কি হবে? যদি এরকম হয়টা বলতে মানে বিজেপির থেকেই যদি স্পিকার নির্বাচিত হয়ে যায়, তাহলে কি চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার, যাকে পল্টুরাম হিসেবেও ডাকা হয়, তারা কি পাল্টি খাবে? অ্যাকচুয়ালি এই মুহূর্তে পাল্টি খাবে কিনা সেটা সময়ই বলবে। কারণ হলো যে অন্ধ্রপ্রদেশ এবং বিহার, হয়তো জানা আছে যে বিহারের কিন্তু সামনে বিধানসভা ভোট। তো সেই সামনে যদি বিধানসভা ভোট হয়, সেখানে কিন্তু নীতিশ কুমার চাইবে না এই মুহূর্তে যতই তার নাম পল্টু কুমার হোক না কেন, সে পাল্টি খেতে কিন্তু চাইবে না। আর নীতিশ কুমার একেবারেই চন্দ্রবাবু নাইডুও তিনিও এই মুহূর্তে চাইবেন না যে এনডিএ থেকে বেরিয়ে আসতে। কারণ যারা উল্টো দিকে আছে ইন্ডি জোট, এই ইন্ডি জোটের কাছেও কতটা নির্ভরতা পাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের কাছে। যদিও তোমাকে জানিয়ে রাখি, কিন্তু এই যে চন্দ্রবাবু নাইডু, তাকেও কিন্তু ইন্ডি জোট থেকে অফার দেওয়া হয়েছে। তিনি যদি ওদেরকে সাপোর্ট করেন তাহলে কিন্তু হয়তো স্পিকার এই চন্দ্রবাবু নাইডু টিডিপি থেকেও হতে পারে। এইরকম নাকি একটা কানাঘুষা চলছে রাজনীতির অলিন্দের খবর, সেটুকু আমি একটু জানার চেষ্টা করলাম। পার্লামেন্টের সূত্র অনুসারে 27 জুন থেকে সংসদের প্রথম কাজ শুরু হবে। পার্লামেন্টের প্রথম কাজ শুরু হবে। বিরোধী একটু স্টপ করে তো। পার্লামেন্টের সূত্র অনুসারে যে পার্লামেন্টের কাজকর্ম 27 জুন থেকে শুরু হবে, সেখানে বিরোধীদের প্রধান ইস্যু কী থাকবে বলে মনে করছেন? দেখো, বিরোধীরা প্রথম দিন থেকেই যে ঝাঁপিয়ে পড়বে, নখ দাঁত বের করে যে ঝাঁপিয়ে পড়বে, এই তৃতীয় যে সরকার গড়েছে নরেন্দ্র মোদী, এটুকু একদম বহুলাংশে বলাই চলে যে, এবং তাদের প্রথম এজেন্ডা হবে, আমি যতটুকু জানি যে প্রথম এজেন্ডা হবে এক্সিট পোল। যে এই এক্সিট পোল নাকি টাকা দিয়ে ম্যানিপুলেট করা এক্সিট পোল, এটা নাকি প্রথম এজেন্ডা হিসাবে তারা কিন্তু কোনো না কোনো এজেন্সি দ্বারা এর তদন্ত চাইবে। এটা কিন্তু মোটামুটিভাবে যারা রাজনীতির অলিন্দে বিচরণ করেন তাদের সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি যে এই এক্সিট পোল নিয়ে তারা কিন্তু একেবারেই নখ দাঁত বের করে ঝাঁপিয়ে পড়বে এই এনডিএ সরকারের উপর, তা একদম নিশ্চিতভাবেই বলা চলে। এই এক্সিট পোল নিয়ে খেপে গিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন যে এটা হচ্ছে গদি মিডিয়ার মোদি এক্সিট পোল, এবং সেই নিয়ে অনেক বাকবিতণ্ডা চলেছে। আমরা যেই টপিকে ছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দিল্লির পথে রওনা হয়েছেন। তাহলে রাজ্যের পরিস্থিতি কি হতে পারে বলে মনে করছেন? দেখো, এটার মধ্যে অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী দিল্লিতে ছুটে গেছেন অমিত শাহের ডাকে, এটা যতটুকু আমরা জানতে পেরেছি। কিন্তু এরই মধ্যে যেটা তোমাকে একটু জানাই, তুমি হয়তো জানবে যে সমগ্র রাজ্যে
এবং বাংলার বুকে ভারতীয় জনতা পার্টির ফলাফল আশাব্যঞ্জক, মানে একেবারে আশানুরূপ হয়নি। তো তবুও সেই প্রেক্ষাপটেও যে পূর্ব মেদিনীপুর, সেই পূর্ব মেদিনীপুরের যে দুটি সিট, এক হলো কাঁথি এবং তমলুক, এই প্রেক্ষাপটেও কিন্তু কাঁথি এবং তমলুক দুটো সিটকে কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বের করতে পেরেছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, যে সেখানে যে 16টি বিধানসভা, সেই 16টি বিধানসভার মধ্যে 15টি বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি আগিয়ে আছে। অর্থাৎ বলে দিতে পারে 15টি বিধানসভা এই মুহূর্তে, যদিও তো এটা ভোট নয়, এখানে বিধায়ক ঘোষণা হবে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই 15 জন যেন বিধায়ক শুভেন্দু অধিকারী যেন পকেটে কুড়িয়ে নিয়েছেন। অর্থাৎ এই অমিত শাহর ডাকে শুভেন্দুর যে যাওয়া, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের যে পরিকাঠামো, যে বলয়, যে ফলাফল, সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে বাংলার টোটাল ফলাফল নিয়ে। কারণ 30-এর লক্ষ্যমাত্রা নিয়ে তারা দৌড়েছিল, সেখানে 12ই থামতে হয়েছে। সেই ফলে তার রেজাল্ট নিয়ে আলোচনা হতে পারে, এবং সামগ্রিকভাবে বাংলার বুকে কি করলে ভারতীয় জনতা পার্টি আগাতে পারবে তা নিয়ে আলোচনা হতে পারে। ঠিক একই রকমভাবে 2026-এর যে বিধানসভা, এই বিধানসভার রুট ম্যাপ কী হবে এটা নিয়েও আলোচনা হতে পারে। এবং সাংগঠনিকভাবে যে ভারতীয় জনতা পার্টি যেখানে দুর্বল, তো সেখানে কি করলে সাংগঠনিক ক্ষমতা বাড়তে পারে তা নিয়ে হতে পারে। কিন্তু এরই মাঝে আরও একটা জিনিস হয়তো আলাপ আলোচনার মধ্যে উঠে আসতে পারে, যে রাজ্যের যিনি সভাপতি ছিলেন ভারতীয় জনতা পার্টির, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি কিন্তু মন্ত্রিত্ব পেয়েছেন, এবং ফলে এই ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপির সেই পদটি কিন্তু খালি। কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির লক্ষ্যই তো একটা, যে ওয়ান ম্যান ওয়ান পদ। তো সেই প্রেক্ষাপটে তাহলে সুকান্ত মজুমদারের এই রাজ্য বিজেপির সভাপতি পদ তাকে ছাড়তে হবে। কিন্তু এই রাজ্য বিজেপি সভাপতির পদ ছাড়তে হলে বেশ কয়েকটা নাম কিন্তু উঠে এসেছে। সে কী নাম উঠে এসেছে? যেমন শুভেন্দু অধিকারীর নাম আছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম আছে, লকেট চট্টোপাধ্যায়ের নাম, আবার বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খাঁ, তিনি কিন্তু একটি বিরাট মন্তব্য করেছেন, যে তিনি বলেছেন আমি জানি কিভাবে পদ ছিনিয়ে নিতে হয়। অর্থাৎ এতগুলো কিন্তু হাওয়াতে নাম ভাসছে, ফলে এটা নিয়েও আলাপ আলোচনা হতে পারে বলে আমার মনে হয়। সেই কারণেও দিল্লি ছুটে যাওয়া, অমিত শাহর কাছে যাওয়া বা অমিত শাহর ডাকে সাড়া দেওয়া, এটাও একটা কারণ হতে পারে। একেবারেই এতক্ষণ ধরে শুনলেন যে টার্গেট বাংলা নিউজের চিফ এডিটর সন্দীপ দে, তিনি কিন্তু বললেন শেষ করুন। একেবারেই যে বাংলা রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি এবং শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়া কি হতে পারে সেটা আগামী দিনেই বোঝা যাবে। তো আপনারাও লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখি কী ঘটতে চলেছে বাংলা এবং ভারতবর্ষের বুকে।